আচ্ছা, এমন একটা পৃথিবীর কথা ভাবা যাক যেখানে কোনো যুদ্ধ নেই, একদম দারিদ্র্য নেই, দুঃখ বা কষ্টের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সবাই সুখী, সবকিছু শান্ত, স্থিতিশীল, মানে এক কথায় পারফেক্ট। কিন্তু এই পারফেক্ট সুখের পেছনে যদি লুকিয়ে থাকে একটা ভয়ঙ্কর সত্যি, অ্যালডাস হাক্সলির বিখ্যাত উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ড ঠিক এমনই এক জগতের গল্প বলে। বাইরে থেকে দেখলে মনে হবে স্বর্গ, কিন্তু আসলে এটা একটা অদৃশ্য কারাগার। চলুন আজ সেই নিখুঁত কারাগারের ভেতরে ঢু মারা যাক। এই দেখুন, সমাজ, পরিচয়, স্থিতিশীলতা, এটাই হলো সেই নতুন পৃথিবীর রাষ্ট্রীয় মূলমন্ত্র। শুনতে তো দারুণ লাগে, তাই না? এই তিনটা শব্দ একটা বিশাল প্রতিশ্রুতি দিচ্ছে। এমন একটা পৃথিবীর কথা বলছে যেখানে সব কিছু একদম সাজানো গোছানো, প্রত্যেকেই নিজের জায়গায় সুখী, আর কোনো টেনশন বা অনিশ্চয়তা নেই। মানে কষ্ট থেকে মুক্তির একটা ফাইনাল গ্যারান্টি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই স্থিতিশীলতা আনতে গিয়ে ঠিক কি বিসর্জন দিতে হলো? যন্ত্রণাহীন এক বিশ্ব, সম্পূর্ণ সুখের জন্য পরিকল্পিত সমাজ। প্রথম দেখায় তো মনে হবে এর চেয়ে ভালো আর কি হতে পারে। মানবতা তার ইতিহাসের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর সমাধান করে ফেলেছে। মানে ভাবুন, যুদ্ধ, রোগ, দারিদ্র্য, মানসিক যন্ত্রণা, এই সব কিছু এখন জাস্ট ইতিহাসের পাতায়। সমাজটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সবার সুখ একেবারে নিশ্চিত, কারণ অসুখী হওয়ার কোনো অপশনই রাখা হয়নি। তো ফোর্ডো ৬৩২ সালে সুখী ছিল সবকিছু, আর সমাজকে সেইভাবেই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। কিন্তু এই যে স্থিতিশীলতা, এটা কিন্তু হুট করে আসেনি। এটা একটা বিরাট আর গভীর পরিকল্পনার ফল। এমন এক পরিকল্পনা যেখানে খোদ মানবতাকেই নতুন করে ডিজাইন করা হয়েছে। মানে জন্মের আগে থেকেই ঠিক করে দেওয়া হয় কার ভাগ্য কি হবে, আর তারপর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা এমনভাবে কন্ট্রোল করা হয় যে সে তার জন্য ঠিক করে দেওয়া ভূমিকা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকে। প্রশ্ন করার কোনো সুযোগই নেই। নিয়ন্ত্রণের স্থাপত্য, বিশ্বরাষ্ট্র কিভাবে স্থিতিশীলতা তৈরি করে? তো প্রশ্নটা আসেই যে কিভাবে এমন একটা দুনিয়া টিকিয়ে রাখা সম্ভব? এর পেছনের আসল মেকানিজমটা কি? চলুন এবার আমরা সেই নিয়ন্ত্রণের স্তম্ভগুলোর গভীরে যাব, যা এই নিখুঁত দেখতে কিন্তু আসলে ভঙ্গুর ইউটোপিয়াকে কোনো মতে দাঁড় করিয়ে রেখেছে। আসলে এই পুরো সমাজটা দাঁড়িয়ে আছে তিনটে মূল পিলারের ওপর। এক, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে বোকানোভস্কি প্রসেসের মাধ্যমে একেবারে টেস্ট টিউবের ভেতর থেকেই মানুষের ক্লাস বা বর্ণ ঠিক করে দেয়া হয়। দুই, সাইকোলজিক্যাল কন্ডিশনিং, জন্মের পর থেকেই হিপনোপিডিয়া বা ঘুম শিক্ষার মাধ্যমে রাষ্ট্রের বলা কথাগুলোই মগজে ঢুকিয়ে দেয়া হয়। আর তিন, ফার্মাকোলজিক্যাল প্যাসিফিকেশন, মানে এত কিছুর পরেও যদি মনে কোনো দুঃখ বা অশান্তি আসে, তার জন্য আছে সোমা, একটা পারফেক্ট ড্রাগ যা সব নেগেটিভ ফিলিংস গায়েব করে দেয় কোনো সাইড এফেক্ট ছাড়াই। এই যে হিপনোপিডিয়া বা ঘুম শিক্ষা, এটা হলো এই সমাজের সবচেয়ে সূক্ষ্ম আর পাওয়ারফুল একটা অস্ত্র। এর কাজ কিন্তু কাউকে কিছু শেখানো বা জ্ঞান দেওয়া না, এর কাজ হলো বিশ্বাস তৈরি করা। কিভাবে? শিশুরা যখন ঘুমায় তখন তাদের কানের কাছে রাষ্ট্রের বানানো নিয়ম কানুন, নৈতিকতার বুলি হাজার হাজার বার বাজানো হয়। ফলাফল, বড় হয়ে তারা এই শেখানো কথাগুলোকেই নিজেদের ভেতরের সত্যি বলে বিশ্বাস করে। ৬২,৪০০ বার পুনরাবৃত্তি একটি সত্য তৈরি করে। জাস্ট ভাবুন একবার, এই একটা লাইনে লুকিয়ে আছে রাষ্ট্রের কন্ডিশনিংয়ের পুরো ভয়ঙ্কর ব্যাপারটা। যখন একটা কথা, হোক সেটা মিথ্যা বা বানানো, লাগাতার বলতেই থাকা হয়, তখন সেটা আর মিথ্যা থাকে না। ওটাই মানুষের কাছে একমাত্র সত্যি হয়ে দাঁড়ায়। অন্য কিছু ভাবার বা প্রশ্ন করার চিন্তাই তখন আর আসে না। খ্রিস্টধর্ম এবং অ্যালকোহলের সমস্ত সুবিধা, তাদের কোনো ত্রুটি নেই। সোমাকে এভাবেই পরিচয় করানো হয়। মানে কন্ডিশনিংয়ের জাল পেরিয়েও যদি কোনোভাবে মনে একটুও দুঃখ বা অশান্তি চলে আসে, তার জন্য তো সোমা আছেই। রাষ্ট্র বলছে এটা হলো ধর্ম আর অ্যালকোহলের একটা পারফেক্ট কম্বিনেশন, এমন একটা কেমিক্যাল ভেকেশন যা মানুষকে কঠিন রিয়ালিটি থেকে দূরে একটা নকল স্বর্গে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এর কোনো খারাপ দিক বা সাইড এফেক্ট নেই। সুখের মূল্য, স্থিতিশীলতার জন্য মানবতা কি ত্যাগ করেছে? তো এতক্ষণ আমরা একটা নিখুঁত, যন্ত্রণাহীন সমাজের ছবি দেখলাম। কিন্তু এই যে কেনা সুখ, এই যে পারফেক্ট স্টেবিলিটি, এর জন্য মানবতাকে কি বিশাল একটা দাম দিতে হয়েছে? উপন্যাসের আসল সংঘাতটা কিন্তু শুরু হয় ঠিক এই জায়গা থেকেই। ইতিহাস হল আবর্জনা। এই স্থিতিশীল সমাজ ধরে রাখার প্রথম এবং প্রধান শর্তই হল
অতীতকে পুরোপুরি মুছে ফেলা। ইতিহাস, আর্ট, লিটারেচার, ধর্ম এই সব কিছুকে আক্ষরিক অর্থেই আবর্জনা বলে ফেলে দেওয়া হয়েছে। কেন? কারণ অতীত মানুষকে ভাবতে শেখায়, তুলনা করতে শেখায়, প্রশ্ন করতে শেখায়। আর প্রশ্ন তোলা মানেই তো স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। এটা হলো সেই ভয়ঙ্কর লেনদেনের একটা হিসাব। কি পাওয়া গেছে? সামাজিক স্থিতিশীলতা। কোনো যুদ্ধ নেই, কোনো তীব্র আবেগ নেই, শুধু আছে অবিরাম আনন্দ। আর কি হারানো গেছে? পরিবার, ভালোবাসা, অসাধারণ সব শিল্প সাহিত্য, নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, ধর্ম আর সত্য। মানে এক কথায় বলতে গেলে মানুষ তার মনুষ্যত্বকেই বিকিয়ে দিয়েছে। বিশ্বরাষ্ট্রে কিন্তু সত্য আর সৌন্দর্যকে বিপজ্জনক জিনিস হিসেবে দেখা হয়। তাদের মতে এগুলো সার্বজনীন সুখের সঙ্গে খাপ খায় না। আর ওয়ার্ল্ড কন্ট্রোলার মুস্তাফা মন্ডের যুক্তিটা তো খুবই সোজাসাপটা। তার মতে গভীর শিল্প, মহান সাহিত্য বা সত্যের খোঁজ এইসব জিনিস সমাজে অস্থিরতা তৈরি করে, মানুষকে অসুখী করে। তাই সবার সুখ টিকিয়ে রাখতে হলে সত্য আর সৌন্দর্যের মতো বিপজ্জনক জিনিসগুলোকে সমাজ থেকে বাদ দিতেই হবে, কোনো উপায় নেই। হাক্সলির শীতল পুনর্মূল্যায়ন মানে লেখকের নিজের ভবিষ্যৎবাণী। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? উপন্যাসটা লেখার বেশ কয়েক বছর পর লেখক নিজেই তার এই ভবিষ্যৎ ভাবনা নিয়ে নতুন করে ভেবেছিলেন। ১৯৪৬ সালে বইটার একটা নতুন সংস্করণে তিনি একটা মুখবন্ধ লেখেন, যেখানে তিনি তার নিজের প্রেডিকশন নিয়েই একটা শীতল পুনর্মূল্যায়ন করেন। একবার টাইমলাইনটা দেখুন। ১৯৩১ সালে যখন ব্রেভ নিউ ওয়ার্ল্ড প্রথম প্রকাশিত হয়, হাক্সলি ভেবেছিলেন এই দুঃস্বপ্নের মতো ভবিষ্যৎ আসতে হয়তো ৬০০ বছর লেগে যাবে। কিন্তু মাত্র ১৫ বছর পর ১৯৪৬ সালে তিনি তার মুখবন্ধে লিখছেন যে তিনি এখন বিশ্বাস করেন এই ভয়ঙ্কর ব্যাপারটা ১ শতাব্দীর মধ্যেই সত্যি হয়ে যেতে পারে। ভাবা যায়, মাত্র ১৫ বছরেই তার ধারণা কতটা বদলে গিয়েছিল। এখানেই ছিল হাক্সলির নতুন ভয়টা। তিনি লিখছেন, একটি সত্যি দুঃখ সর্বগ্রাসী রাষ্ট্র এমন হবে যেখানে এমন এক কৃতদাস জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করবে যাদের জোর করার প্রয়োজন নেই, কারণ তারা তাদের দাসত্বকে ভালোবাসে। এটাই ছিল তার সবচেয়ে বড় আশঙ্কা, এমন একটা স্বৈরাচার যেখানে কাউকে জোর করে শিকল দিয়ে বেঁধে রাখার কোনো দরকারই পড়বে না, কারণ টেকনোলজি আর সাইকোলজিক্যাল কন্ডিশনিং দিয়ে মানুষকে এমনভাবে গড়ে তোলা হবে যে তারা নিজেদের দাসত্বকেই পরম সুখ বলে ভালোবেসে মেনে নেবে। হাক্সলি আসলে একটা কল্যাণ স্বৈরাচার বা ওয়েলফেয়ার টাইরনির উত্থানের কথা বলেছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে ভবিষ্যতের কন্ট্রোল বন্দুকের নল দিয়ে আসবে না, আসবে লোভ দেখিয়ে, প্রলোভনের মাধ্যমে। মানুষকে নিরাপত্তা দেওয়া হবে, অফুরন্ত আনন্দের যোগান দেওয়া হবে, আর তার বিনিময়ে তাদের কাছ থেকে একটু একটু করে স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। আর মানুষ, তারা আনন্দের সাথে এই লেনদেনটা মেনে নেবে, হয়তো বুঝতেই পারবে না যে তারা আসলে কি হারাচ্ছে। অসুখী হওয়ার অধিকার, চূড়ান্ত পছন্দ। উপন্যাসে ক্লাইম্যাক্সে গিয়ে আমরা একটা চরম দার্শনিক বিতর্কের সামনে এসে দাঁড়াই। আর এই বিতর্কটা আমাদের সবার সামনেই একটা কঠিন প্রশ্ন তুলে ধরে। কোনটা চাই, নিখুঁত গোছানো সুখ নাকি যন্ত্রণাময় এলোমেলো স্বাধীনতা? আর এই বিতর্কের একপাশে দাঁড়িয়ে আছে জন, যাকে সাভেজ বলা হয়। সে চিৎকার করে বলে ওঠে, কিন্তু আমি আরাম চাই না, আমি ঈশ্বরকে চাই, আমি কবিতা চাই, আমি আসল বিপদ চাই, আমি স্বাধীনতা চাই, আমি সততা চাই, আমি পাপ চাই। মানে সে এই বানানো স্বর্গকে সরাসরি প্রত্যাখ্যান করছে। সে বেছে নিতে চায় একটা সম্পূর্ণ, কষ্টকর কিন্তু সত্যিকারের মানসিক জীবন। কারণ তার কাছে এই নিয়ন্ত্রিত সুখের চেয়ে স্বাধীনতার দাম অনেক অনেক বেশি। আমি অসুখী হওয়ার অধিকার দাবি করছি, এটাই হলো জনের চূড়ান্ত ঘোষণা। বিশ্ব রাষ্ট্রের নিখুঁত পারফেক্ট প্ল্যানের বিরুদ্ধে এটাই তার শেষ বিদ্রোহ। সে কষ্ট পাওয়ার, ভুল করার আর হ্যাঁ, অসুখী হওয়ার অধিকার চেয়ে নিচ্ছে, কারণ সে জানে এই সব অসম্পূর্ণতাগুলো মিলেই একজন মানুষকে আসল মানুষ করে তোলে। কিন্তু এই অসুখী হওয়ার অধিকারের মধ্যে ঠিক কি কি আছে? যখন জন এটা দাবি করে, ওয়ার্ল্ড কন্ট্রোলার মুস্তাফা মান্ডা তাকে মনে করিয়ে দেন সে আসলে কিসের জন্য লড়ছে। এই অধিকারের মধ্যে আছে বুড়ো আর কুৎসিত হয়ে যাওয়ার অধিকার, সিফিলিস আর ক্যান্সার হওয়ার অধিকার, না খেতে পাওয়ার অধিকার, নোংরা হয়ে থাকার অধিকার, সারাক্ষণ ভয়ে ভয়ে বেঁচে থাকার অধিকার, আর আছে ভাষায় প্রকাশ করা যায় না এমন যন্ত্রণায় কষ্ট পাওয়ার অধিকার। এই ভয়ঙ্কর তালিকাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের স্বাধীনতার আসল রূপটা কতটা কঠিন, কতটা যন্ত্রণার হতে পারে।
শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় আমাদের সবার সামনে, কোনটি দাবি করা হবে? একদিকে আছে নিশ্চিত যন্ত্রণাহীন একটা জীবন, কিন্তু সেটা দাসত্বের। আর অন্যদিকে আছে অনিশ্চিত কষ্টকর জীবন, কিন্তু সেখানে স্বাধীনতা আছে। এর মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত? হাক্সলি প্রায় ১০০ বছর আগেই প্রশ্নটা তুলেছিলেন, আর আজ এই সময়ে দাঁড়িয়ে প্রশ্নটা আগের মতোই প্রাসঙ্গিক, হয়তো আগের চেয়েও অনেক বেশি জরুরি।